সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছি ব্রিটেনের একজন জেনারেল মেডিসিন কনসালটেন্ট, যিনি ব্রিটেনে করোনা ভাইরাসের মহামারী যখন থেকে শুরু হয়েছে, তিনি তখন থেকে কাছে থেকে দেখেছেন, আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। আপনারা জানেন, ব্রিটেনে দ্বিতীয় দফা করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে এবং সরকার নতুন করে বেশ কিছু নির্দেশনা দিয়েছে এবং সতর্ক বার্তা দিয়েছে। আমরা কথা বলবো ডক্টর জাহিদুর রহমান শাওনের সাথে, যিনি কাছে থেকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের দেখছেন। তার কাছ থেকে শুনবো আসলে এই দ্বিতীয় দফা যে ভাইরাসটি সংক্রমণ শুরু হলো, এই ভাইরাসের গতি প্রকৃতি তিনি কেমন দেখছেন? ডক্টর জাহিদুর রহমান শাওন। ধন্যবাদ জনাব তানভীর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে যোগদানের সুযোগ দেওয়ার জন্য। Just I want to share my observation and experience dealing with the virus patient here actively under my care. দ্বিতীয় দফা নিয়ে কথা বলার আগে আমি প্রথম দফা নিয়ে ছোট্ট একটু কথা বলবো। প্রথম দফায় আর্লি মার্চ যখন আমাদের এখানে ভাইরাসের সংক্রমণ হলো, বেসিক্যালি তখন আমরা প্রচুর রোগী পেতাম সিমটম নিয়ে, রেসপিরেটরি ডিস্ট্রেস, ব্লাড ক্লটস, মাল্টি অর্গান প্রবলেম। কিন্তু গত 4 মাস যাবত স্পেশালি আমার হাসপাতালে আন্ডার মাই কেয়ার আমার শুধুমাত্র 8 জন সিমটোমেটিক রোগী এসেছে ভাইরাস নিয়ে, COVID-19 ভাইরাস নিয়ে। Fortunately, all of them did very well with very simple treatment. All of them went home being recovered. তাহলে প্রশ্ন আসে, প্রথম দফায় কেন এতগুলো রোগী মারা গেল? তো আমার পার্সোনাল অবজারভেশন থেকে আমি মাই অনেস্ট কনফেশন, প্রথম দফা যখন ভাইরাসটা আসে, we all are a bit confused, and the policy we followed and we were advised to follow, basically I think it did not help the patient at that stage. And the fear, it was one of the biggest factor among the patients, among আমাদের দর্শকরা যেহেতু বাংলায়, তো আপনি যদি সম্ভব হয় একটু যদি বাংলায় বলেন, তাদের একটু হয়তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধন্যবাদ। আমার অ্যাপোলজি। তাহলে আমি কি আবার প্রথম থেকে শুরু করব? কোনো অসুবিধা নাই, আপনি বলতে থাকুন। আচ্ছা, তো মানে এই যে দ্বিতীয় দফায় যে আমরা এখন গত 4 মাস যাবত আমরা খুবই অল্প সংখ্যক সিমটোমেটিক COVID-19 ভাইরাস পেশেন্ট দেখতে পাচ্ছি। আর যারা হসপিটালে আসছে সিমটম নিয়ে, অলমোস্ট অল অফ দেম গট ওয়েল আন্ডার মাই কেয়ার। মানে আমার আন্ডারে যে কয়জনের চিকিৎসা হয়েছে, অ্যারাউন্ড 8 জন গত 4 মাসে মাত্র, ওই 8 জনই সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন উইথ ভেরি সিম্পল ট্রিটমেন্ট। আর অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে প্রথম 3 মাসে পলিসির কারণে আমি বলবো যে তখন যে রোগীগুলো আসতেন তাদের সিমটম গুলো ছিল আরো এখনকার সিমটমের চেয়ে অনেক প্রকট, এবং ওই সময় যেহেতু ভয় ছিল চারপাশে, রোগীগুলোর সম্পূর্ণভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে বললে হয়তো আমি বলবো সেটা সঠিক হবে না। এজন্য হবে না কারণ প্রথমত আমাদেরকে বলা হয়েছিল যে আমরা ফেস মাস্ক ইউজ করব না, কোনো রোগী ফেস মাস্ক ইউজ করবে না, তাহলে রোগীদের মধ্যে ভয় ঢুকবে, আর ফেস মাস্ক কাজ করে না। আপনি জানেন এই ইনফরমেশনটা এসেছিল WHO এর মাধ্যমে, এবং
পাবলিক হেলথ ইংল্যান্ডের মাধ্যমে। তারপরে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আইবুপ্রোফেন ইউজ করা যাবে না, স্টেরয়েড ইউজ করা যাবে না, এটা রোগীর ক্ষতি করবে। কিন্তু ইন্টারেস্টিংলি আমরা 3 মাস পরে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এই ফেস মাস্ক, এই আইবুপ্রোফেন, এই স্টেরয়েডই মেকিং দ্য চেঞ্জেস অন দিস পেশেন্টস। এগুলোই কাজ করছে, এগুলোই রোগীকে ভালো হতে, সুস্থ হয়ে উঠতে সহায়তা করছে। তো ফলে এখন যখন ভাইরাসের রোগী আসে, যদি কারো সিমটম থাকে, আমরা এই ড্রাগগুলো ইউজ করছি এবং কি আমরা দেখতে পাচ্ছি যে এই ড্রাগগুলো রোগীকে ভালো হয়ে উঠতে সহায়তা করছে। তাহলে কি আপনি বলছেন যে শুরুর দিকে সরকারের নির্দেশনা বা WHO এর এই নির্দেশনার কারণে ডাক্তাররা চেষ্টা করতে পারেননি। তাদের ইচ্ছে মতো রোগীকে এক্সপেরিমেন্ট করে আ আ ভালো করে তোলার একটা সুযোগ হয়তো তাদের হাতে ছিল। শুধুমাত্র নির্দেশনার কারণে সেটি হয়ে ওঠেনি। আমি বলবো যেহেতু ভাইরাসটা ছিল নতুন এদেশে, প্রথমত দেয়ার ওয়াজ নট অ্যাডিকুয়েট ইনফরমেশন। আর ব্রিটেনে আমরা যারা প্র্যাকটিস করি, আমাদেরকে গাইডলাইন ফলো করতে হয়। তো গাইডলাইন ফলো করতে গিয়ে আমরা যথেষ্ট এভিডেন্স ছাড়া কোনো একটা ড্রাগ কোনো একটা রোগীর উপর আমরা প্রয়োগ করতে পারি না, বা প্রয়োগ করার চেষ্টা থেকে আমরা বিরত থাকি। কারণ হলো, যদি ওই ড্রাগ, যদি আমরা মনে করি যে এই ড্রাগটা কাজ করবে, ওই ড্রাগ যদি এটা অ্যাপ্রুভ না হয় গাইডলাইনে, যদি আমরা ওই ড্রাগটা ইউজ করি, যদি তাতে রোগীর কোনো ক্ষতি হয়, তাহলে দ্যাট ক্যান টার্ন ইনটু এ হিউজ লিগ্যাল ইস্যু। তাহলে এখন আপনারা তাহলে এই স্টেরয়েড বা ডেক্সামেথাসোন বা অন্যান্য ড্রাগ গুলো ব্যবহার করার অনুমতি পেয়েছেন? ইয়েস, কারণ প্রথম 2 মাসে তেমন কোনো ড্রাগ ট্রায়ালই হয়নি এই দেশে। তারপরে রিকভারি ট্রায়াল আসলো। তো রিকভারি ট্রায়াল থেকে now it is permitted to use the ibuprofen, it is permitted to use the dexamethasone on these patients, and it works. তো তাহলে আমরা লক্ষ্য করেছি যুক্তরাজ্যে গত মে মাসে যে সংক্রমণের মাত্রা ছিল ৪,০০০ বা ৫,০০০ বা ৬,০০০ এর দিকে। এখন আমরা দেখছি এটি প্রতিদিনই দ্বিগুণ হচ্ছে এবং সর্বশেষ প্রায় ৫,০০০ এর কাছাকাছি চলে গেছে সংক্রমণ। কিন্তু মৃত্যুর হার মের দিকে বা এপ্রিলের শেষের দিকে যেখানে ১,০০০ ছিল, এখন আমরা দেখছি দ্বিতীয় দফা সংক্রমণে মৃত্যুর হার প্রায় ৩০ এর নিচে। এর কারণ কি? আপনি একদম সঠিক প্রশ্ন করেছেন। আমার অবজারভেশন অনুযায়ী প্রথম কারণ হলো, প্রথম দিকে যে সংক্রমণ সহ রোগীগুলো এসেছে সিমটম সহ, যেহেতু পাবলিক হেলথ ইংল্যান্ডের পলিসি ছিল যে আমরা এই ওষুধগুলো ইউজ করব না, তো ফলে আমরা ওষুধগুলো ইউজ করতে পারিনি। ফলশ্রুতিতে মেজরিটি অফ দ্য পেশেন্ট উই লস্ট। আর এখন যেটা হচ্ছে, যদিও সংক্রমণ সংখ্যা অধিক, তারও একটা এক্সপ্লেনেশন আছে। কারণ প্রথম দিকে সংক্রমণ সংখ্যা অনুপাতে সিমটোমেটিক রোগীর সংখ্যা ছিল বেশি। তখন মেজরিটি অফ দ্য পেশেন্ট পিপল ওয়ার আন্ডার লকডাউন। তো ফলে ইয়াং গ্রুপের এক্সপোজার টু দ্য ভাইরাস ওয়াজ ভেরি স্মল অ্যামাউন্ট। আর এখন যেহেতু লকডাউন ওপেন হয়েছে, স্কুল খুলেছিল, মানুষজন চাকরিতে যাচ্ছে, অফিস করছে, তো ফলে ভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়েছে অবভিয়াসলি। কিন্তু যেহেতু এটা ইয়াঙ্গার জেনারেশন, ইয়াঙ্গার গ্রুপ অফ পিপল, ফিট হেলদি পিপল, তো ফলে দে আর নট টার্নিং ইনটু সিমটোমেটিক। তো এই জন্য এখন জি। যে সিমটোমেটিক রোগীর সংখ্যা কম, এটার আরো একটা এক্সপ্লানেশন হতে পারে যে ভাইরাস চেঞ্জেস ইটসেলফ বাই মিউটেশন। আপনি জানেন তো, প্রথম দিকে ভাইরাস মাইট বি ওয়াজ মোর ভিরুলেন্ট,
ভিরুলেন্ট মানে হলো তার যে রোগ সৃষ্টি করার ক্ষমতা, অনিষ্ট সাধন করার ক্ষমতা ছিল অনেক বেশি। আর এখন ভাইরাস হয়তো চেঞ্জ হয়ে এমন একটা ফর্মে এসেছে যে মানুষজন ভাইরাস হচ্ছে, কিন্তু বাট এটা কোনো সিমটম তেমন প্রডিউস করছে না। দ্যাট কুড বি অ্যানাদার এক্সপ্লানেশন। তাহলে ঝুঁকির পরিমাণ আপনারা কেমন দেখছেন? যদি ভাইরাসটা দুর্বল হয় বা ভাইরাসটা আগের মতো আ আম আ মানি অ্যাটাক করবার ক্ষমতা তার না থাকে, সেক্ষেত্রে অ্যাম আ এই ২য় ঢেউটিকে আপনি কিভাবে দেখছেন? আমি এ এই যে ২য় সেকেন্ড ওয়েভ তারা বলছে, এটা তারা বলছে অন দ্য বেসিস অফ কয়জন লোকের ভাইরাস হচ্ছে বা ভাইরাসের ইনফেকশন হচ্ছে, ভাইরাস পজিটিভ হচ্ছে, অন দ্যাট বেসিস। কিন্তু ইন্টারেস্টিংলি আমি যেমন বললাম যে মেজরিটি অফ দ্য পিপল হু গেটিং ভাইরাস আর নট সিমটোমেটিক, তাদের সিমটম ডেভেলপ করছে না। এটার ফলে সিমটম ডেভেলপ না করাতে আমরা খুবই অল্প সংখ্যক সিমটোমেটিক পেশেন্ট পাচ্ছি। আর যেহেতু আমরা এখন আইবুপ্রোফেন, স্টেরয়েড আমরা প্রোঅ্যাক্টিভলি ইউজ করতে পারছি, পেশেন্টস আউটকাম ইজ বেটার। আর ডাউন দ্য লাইন, catching a virus doesn't mean death anymore, because now we are doing something on these patients other than leaving them alone, which we did on the first 3 months, is making a huge difference on these patients. আচ্ছা, আমি আবারও ফিরছি আপনার কাছে। আমাদের অ্যা গত মার্চ থেকে জুন পর্যন্ত যে ১ম দফা যে সংক্রমণ, সেই সংক্রমণে আসলে ব্রিটেনের এথনিক মাইনরিটি কমিউনিটি, বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত কমিউনিটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সেকেন্ড ওয়েভকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আপনার কি পরামর্শ রয়েছে? আচ্ছা, মানে আমার পার্সোনাল অভিমত হলো, প্রথমত ভয় পাওয়া যাবে না। আমার ভাইরাস হলো মানেই এই নয় যে আই এম ডেড। আমাদের এই পারসেপশন থেকে, এই বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে প্রথম। কারণ আমি ভয় পেলে আমার ইমিউনিটি আমার নষ্ট হয়। আমার ইমিউনিটি নষ্ট হলে আলটিমেটলি দ্য আউটকাম কুড বি ওয়ার্স। তারপর দ্বিতীয়ত হলো, আমরা যখনই ঘরের বাইরে যাই, ফ্রম মাই এভরিডে এনভায়রনমেন্ট, ফ্রম মাই ফ্যামিলি, আই নিড টু ইউজ এ মাস্ক। এখন অনেকে হয়তো বলছে যে মাস্ক তেমন একটা কাজ করে না বা করবে না। আমি এই পারসেপশনের সাথে একদম সহমত নই। কারণ হলো, মাস্ক আর কিছু করুক আর না করুক, এটা ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। আমি যখন আপনার সাথে সামনাসামনি কথা বলি, আমাদের অনেকে আছে যে একটু জোরে কথা বললে মুখ থেকে থুতু আসে। যদি আমার হাতটা আমার মুখের সামনে দেই, তাহলে আমি ১০০টা থুতু ছড়ানোর পসিবিলিটি থাকলে ৮০টা আমার হাতের মধ্যে আটকে যাবে। ঠিক একইভাবে আমি যদি একটা মাস্ক ইউজ করি, যদি আমার ভাইরাস থাকে, তাহলে আমি ১০০টা ভাইরাস যদি কাশির মাধ্যমে, যদি হাঁচির মাধ্যমে, যদি জোরে কথা বলার মাধ্যমে আমি ১০০টা ভাইরাস এনভায়রনমেন্টে ছাড়ার কথা, যদি আমার একটা যে কোনো একটা মাস্ক থাকে, কাপড়ের মাস্ক হোক, সার্জিক্যাল মাস্ক হোক, অ্যাটলিস্ট ৮০টা ওর মধ্যে আটকে যাবে, ২০টা এনভায়রনমেন্টে আসবে। ওই ২০টা থেকে আপনি হয়তো একটা বা দুটো পাবেন, যদি পান। আর যদি আমি মাস্ক ইউজ না করি, তাহলে আমার ওই ১০০টাই এনভায়রনমেন্টে আসবে আপনার সামনে। আপনি ওখান থেকে দুটোর বদলে ২০টা পাওয়ার চান্স বেশি। তার ফলে আপনার ভাইরাল লোড অধিক হওয়ার চান্স অনেক বেশি, এবং কি আপনার সিমটোমেটিক হওয়ার চান্স অনেক বেশি। আর যদি আমি মাস্ক সহ আপনিও মাস্ক পরেন, আমিও মাস্ক পরি, তাহলে আপনি হয়তো পেলেও পেতে পারেন একটা দুটো, কিন্তু আপনার ভাইরাল লোড কম থাকার কারণে আপনি সিমটোমেটিক হবেন না। কিন্তু ইনস্টেড দেয়ার ইজ এ হাই পসিবিলিটি যে আপনি ওই একটা দুটো ভাইরাস থেকে অ্যান্টিবডি ডেভেলপ করে যাবেন। আমার আমার শেষ প্রশ্ন এই প্রসঙ্গে যে এর আগের দফায় আমরা দেখেছি যে মানুষজনকে
সরকার ঘরে থাকতে নির্দেশনা দিয়েছে। স্টে অ্যাট হোম, লকডাউন, বাইরে শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। কিন্তু এবার আমরা দেখলাম একই ধরনের সংক্রমণের মাত্রা, কিন্তু আ আ আ বাইরে বের হতে হবে এবং কাজে যেতে হবে। স্কুল কলেজগুলো বন্ধ হচ্ছে না। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু নির্দেশনা মানার পরামর্শ দিয়েছে সরকার। এটি কি আপনি কিভাবে দেখছেন? এতে করে কি সংক্রমণ কমবে? আহ, আমার পার্সোনাল ওপিনিয়ন হলো আসলে ইটস অ্যা বিট কনফিউজিং। এই জন্যে যে আমার বাচ্চারা স্কুলে যাচ্ছে, তারা অন্য ফ্যামিলির বাচ্চাদের সাথে মিশছে, তারা ভাইরাসে সংক্রমিত হতে পারে, হলেও হয়তো তারা সিমটোমেটিক হবে না, তাদের সিমটম হবে না, কিন্তু তারা তো ভাইরাসটা আমার ঘরে নিয়ে আসবে। এক, তাহলে আমাকে বাইরে যেতে না করার, কাজে যেতে না করার, মানুষের সাথে মিশতে না করার কিভাবে সিগনিফিক্যান্ট হবে, এটা আমার কাছে একটু কনফিউজিং। আমার মতে দ্য বেস্ট ওয়ে শুড হ্যাভ বিন ডান, যেটা সুইডেনে হয়েছে, যে যারা ভালনারেবল পিপল, লেটস প্রটেক্ট দ্যাম। যাদের কোমরবিডিটি আছে, এল্ডারলি আছে, যারা হাইলি সাসেপ্টিবল, ওই টু for worse outcome from the virus infection, let's protect them. Let's give the young people exposed with a face mask with reduced viral load. তার ফলে let them get the immunity developed and develop hard antibody as it happens in Sweden. And the if আপনি অবশ্যই অবগত আছেন যে আমরা যদি সুইডেনের দিকে তাকাই, তারা কোনো লকডাউনেই যায়নি, তারা ভালনারেবল গ্রুপকে প্রটেক্ট করেছে, ইভেন ফেস মাস্কও ইউজ করেনি, বাট হুইচ আই ডোন্ট কমপ্লিটলি অ্যাগ্রি উইথ। আই থিঙ্ক উই অল শুড ইউজ ফেস মাস্ক। সে মানে যদি কন্ট্রাইন্ডিকেটেড না হয়, তাদের মৃত্যুর হার কিন্তু ৬,০০০-এর কম তো ইন কম্পারিজন টু আরেকটি ব্রিটেন। বিষয় যেটা আপনি স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে আপনি বলছিলেন যে স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে আমরা এখন যে খবরগুলো পাচ্ছি, স্কুলে বাচ্চারা একটু সর্দি কাশি বা একটু তার জ্বর হলেই তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং অভিভাবকরা সেই সন্তানদেরকে ভাইরাস টেস্ট করবার জন্য স্ট্রাগল করছেন। এখন একবার তাদেরকে স্কুলে নিয়ে গিয়ে আবার এই একটা ফ্লু এর সিজন, এখন বাচ্চাদের স্বাভাবিকভাবেই সর্দি, জ্বর, কাশি, একটু কফ হয়ে থাকে। তো এইটা আসলে কতটুকু করোনা ভাইরাসের সিম্পটম? এভাবে গণহারে সব বাচ্চাদেরকে এভাবে টেস্ট করতে পাঠানোটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আপনার সাথে সম্পূর্ণ সহমত। কারণ ভাইরাসের আমার যদি ফ্লু হয়, তাহলে সর্দি কাশি হতে পারে, ঠান্ডা, আর করোনা ভাইরাসেও কাশি হতে পারে, জ্বর আসতে পারে, ফ্লুতেও আসতে পারে জ্বর। তো ফলে ঢালাও ভাবে পরীক্ষা না করে, বা পরীক্ষার আপনি অবশ্যই অবগত আছেন যে মাঝখানে it was difficult to get tests done for the children, even for the adult, because of availability. তো ফলে আসলে ইটস a bit confusing যে আমি বাচ্চাদের টেস্ট করাতে পারছি না, ওদেরকে স্কুল থেকে বন্ধ করে রাখতে হচ্ছে। আমি জানি না এটা করোনা ভাইরাস কিনা বা ফ্লু কিনা, বা স্কুলও অ্যালাউ করবে না বাচ্চা যাওয়ার জন্য। সো আসলে সম্পূর্ণ জিনিসটাই ইজ নট দ্যাট মাচ কোঅর্ডিনেটেড। দ্যাটস মাই অবজারভেশন সিম্পলি। অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান শাওন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে সরকারের নির্দেশনা এবং আপডেট গুলো আসলে আপনার বিশেষজ্ঞ মতামত এবং পরামর্শ জানতে চাইবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু আমার বাঙালি কমিউনিটি ভাই বোনদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, যে আপনারা যখনই ঘরের বাইরে যাবেন, প্লিজ কাইন্ডলি ইউজ দ্য ফেস মাস্ক, wash your hand whenever possible with soap water simply. You don't need anything posh or any antibacterial, simply warm water and soap, lukewarm water and soap. And please kindly ensure, where possible, if somebody is not known to you, try to maintain slight distance. So, and আর আশার কথা হলো, এই ভাইরাস ধরা মানেই আর মৃত্যু নয়। আমাদেরকে এই ভয় থেকে বের হয়ে আসতে হবে, কারণ ভয় পেলে আপনার ইমিউনিটি নষ্ট হয়। আর যদি আপনার প্রথম থিং আপনার ভাইরাস পজিটিভ আসলে, ইউজুয়ালি এটা শর্ট এবং
নাকের ভেতরের দিকে থাকে। গরম পানিতে লবণ দিয়ে দিনে 4 বার গড়গড়া করবেন যদি পসিবল হয়, হালকা গরম পানিতে লবণ দিয়ে। আর গরম পানির ভাপ গ্রহণের চেষ্টা করবেন দিনে 4 বার। অ্যান্ড যদি যতটা সম্ভব শ্লেষা আপনার গলা থেকে বা নাক থেকে বের করা যায়, দ্যাটস বেটার। তারপরে আপনার যদি এই ভাইরাসে শরীর ব্যথা হয়, আমি এগুলো বলছি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে, কারণ আমি ভাইরাস রোগীকে চিকিৎসা করতে গিয়ে প্রথম থেকে ভাইরাস রোগীগুলো আমার কাছে ছিল, স্পেশালি a big portion who are not for ITU, HDU। আমি ওদেরকে খুব কাছ থেকে চিকিৎসা করতে গিয়ে আমারও সিমটম গুলো হয়েছে, আমারও অ্যান্টিবডি হয়েছে। আমি যে প্রিকশন গুলো গ্রহণ করেছি আমি তাই বলছি। তো আপনার প্রচন্ড শরীর ব্যথা হতে পারে ভাইরাসে। ব্যথা হলে প্যারাসিটামল 1 গ্রাম 4 টাইমস এ ডে আমরা এই দেশে ইউজ করি। বাংলাদেশে যা অ্যাপ্রুভড আপনারা ওটা ইউজ করবেন 500 4 টাইমস এ ডে মাইট বি। আর যদি এতেও গা ব্যথা না সরে, জ্বর না সারে, তাহলে আপনি আইবুপ্রোফেন ইউজ করতে পারেন। যদি কন্ট্রাইন্ডিকেটেড না হয়, আপনার অ্যাজমা না থাকে, আপনার গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম না থাকে, তাহলে আইবুপ্রোফেন 400 mg খাবার পরে দিনে 3 বার। আপনার শরীর ব্যথা কন্ট্রোল হলে দেন আপনি ইউ উইল ফিল মোর এনার্জেটিক। তারপরে আপনার যদি কফ আসতে থাকে, আপনি স্পুটাম আসতে থাকে ইয়েলোইশ, যদি মনে করেন সুপারহেডেড ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে অথবা শ্বাসে একটু কষ্ট হচ্ছে, তাহলে বাংলাদেশে সম্ভবত অ্যাজিথ্রোমাইসিন পাওয়া যায় অ্যান্টিবায়োটিক। যদি কন্ট্রাইন্ডিকেটেড না হয় 500 mg দিনে একবার করে আপনি 5 থেকে 7 দিন ইউজ করতে পারেন। তারপরে এর পরের স্টেপে যদি আপনার শ্বাসকষ্ট হয়, আপনার অক্সিজেন লাগে, তাহলে আপনি ডেক্সামেথাসোন 3 mg দিনে 2 বার ইউজ করতে পারেন ট্যাবলেট 5 থেকে 7 দিন। দ্যাট উইল হেল্প টু ব্রিং ডাউন দ্য ইনফ্লামেশন ইন দ্য লাংস টু কাম ডাউন। তারপরে একান্তই যদি খুবই খারাপ লাগে, after that stage, and then you got an IV support and then ITU, HDU. I hope up to the DEXA will sort out things at early stage. আর হলো প্রচুর হাইড্রেশন, লিউকওয়ার্ম ওয়াটার, টি কফি, টি খাবেন, লেমন ওয়াটার খাবেন, ভিটামিন সি, ভিটামিন ডি ট্যাবলেট, দ্যাট হেল্পস টু সাম এক্সটেন্ট। আশা করি ব্রাইটার ডে ইন ফিউচার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।